আচ্ছা, সো উই হ্যাভ এ স্লাইড। এই স্লাইডটা আমরা ওপেন করলাম, এটা আমরা আপার ক্রাশও দেখাবো। তারপর একটু মন দিয়ে খেয়াল করো, আমরা যখন আসলে ক্লায়েন্টদের সাথে কাজ করি বা ক্লায়েন্ট হ্যান্ডেল করি, সেক্ষেত্রে আমাদের আসলে কি কি জিনিস মনে রাখা দরকার। আচ্ছা, ক্লায়েন্টের সাথে কথা বলার আগে আমাদের কিছু মাইন্ডসেট থাকা লাগবে বা আমাদের একটা প্রিপারেশন থাকা লাগবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমি এখন তোমাদের মধ্যে ইনপুট করে দেওয়ার ট্রাই করবো। প্রথম যে পয়েন্টটা, বি অনেস্ট। আমরা অনেক সময় অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছি, কাজ করার সময় আমরা দেখছি যে কিছু কিছু ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস, ই কমার্স ওয়েবসাইটের অ্যাক্সেস, ধরা যাক দারাজ.com-এ তুমি কাজ করতেছো, দারাজ.com-এর একটা ছোট্ট ফিক্সিং এর কাজ করতেছো, পেমেন্ট গেটওয়ের একটা প্রবলেম হচ্ছে। তো এরকম একটা ওয়েবসাইটে তোমাকে পেমেন্ট গেটওয়ের অ্যাক্সেস দিয়ে রাখছে, এবং সেই জায়গাটাতে তুমি যদি চেঞ্জ করে তোমার পেমেন্ট গেটওয়ের অ্যাক্সেস দাও, তোমার কয়েক ঘন্টার মধ্যে যে আর্নিং হবে এটা একটা হিউজ, একটা ফ্ল্যাট কিনে ফেলতে পারবে এরকম। কিন্তু এই ধরনের কাজ যখন করবা, তখন একটা কমপ্লেনে তোমার অ্যাকাউন্ট শেষ। এটা মনে রাখবা সবাই। অর্থাৎ এই ধরনের ইস্যুগুলোর ক্ষেত্রে ফাইবার বলি বা আপওয়ার্ক বলি বা মার্কেট প্লেস গুলো কোনোভাবেই টলারেট করে না। সুতরাং আমাদের কি করতে হবে, পুরোপুরি অনেস্ট থাকতে হবে। অর্থাৎ একটা ক্লায়েন্টের সাথে আমি কাজ করব 100% অনেস্ট। ক্লায়েন্ট, আমি ডেভেলপার বা আমি ডিজাইনার, ক্লায়েন্ট আমাকে অনেক কিছুর এক্সেস দিবে বা দিতে হবে, সেক্ষেত্রে অনেস্টি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আন্ডার প্রমিস, এই জিনিসটা কি, আমরা যখন একটা ক্লায়েন্টের সাথে কাজ করি তখন আমরা অনেক কিছু প্রমিস করে ফেলি। যেমন একটা উদাহরণ দেই, আমরা যারা এসইও নিয়ে কাজ করি, ধরা যাক আমি মোটামুটি শিওর যে আমি যদি এই ওয়েবসাইটের একটা ব্লগে কাজ করি, আমি আগামী 2 মাসের মধ্যে গুগলের 5 নম্বরে আনতে পারবো, মোটামুটি শিওর। তা এখন আমি ওকে বললাম যে তোমার আমি গুগলে 1 নম্বরে এনে দিব, তাহলে কিন্তু ওর এক্সপেকটেশনটা ওরকম হয়ে যায়, এবং ও চিন্তা করে যে আমি 1 নম্বরে আসতেছি আসতেছে, ওয়েট করতেছে ওয়েট করতেছে। তুমি তো অনেক চেষ্টা করতেছো, তুমি তো পারবা না, তুমি জানো, কারণ তুমি ওভার প্রমিস করে ফেলছো। এই জন্য তুমি এভাবে বলতে পারতো যে ভাই 5 নম্বরের র্যাঙ্কিং এর কথা, আমি 5 নম্বরে চেষ্টা করব, কিন্তু না পারলেও আমি, তুমি শিওর থাকো যে মোটামুটি 8 নম্বরে তোমাকে র্যাঙ্ক করা দিব গুগলের। তাইলে তুমি এবার কাজ করা শুরু করলো, 2 মাস পর দেখলা 8 নম্বরের জায়গায় 7 নম্বরে আসছে। তাহলে কিন্তু ক্লায়েন্ট অনেক খুশি হয়ে যাবে, কারণ ক্লায়েন্টে কিন্তু মাইন্ডসেটই আছে যে ও 8 নম্বরে র্যাঙ্ক করবে। সুতরাং আমরা যখন একটা ক্লায়েন্টের কাজ করব, ওয়েবসাইট হোক, গ্রাফিক ডিজাইন হোক, ঠিক আছে, আমি চেষ্টা করবো এটা কাছাকাছি করে দেওয়ার। এইভাবে কথা বলবো না যে তুমি 100% শিওর থাকো 8 থেকে ভালো পাবা, এইভাবে আমরা প্রমিস করবো না। সবসময় আন্ডার প্রমিস ইজ অলওয়েজ গুড। 3 নম্বর যে পয়েন্টটা, টেক মোর টাইম। একটা ক্লায়েন্টের কাজ করতে আমি বুঝতেছি, ধরা যাক আমি একটা সিম্পল উদাহরণ দেই। ধরো এখানে আমাদের একটা কাজ চলতেছে, এবং এই কাজটাতে আমার মোটামুটি শিওর যে আমি 3 থেকে 4 দিন লাগবে। এটা প্রজেক্ট দেখাই, ধরা যাক ওয়েবসাইটের কিছু অ্যাটেনশন বা কিছু চেঞ্জেস লাগবে, ঠিক আছে। তো আমার মোটামুটি আমি শিওর যে 5 থেকে 6 দিন লাগবে। তো আমরা টাইমলাইন দিয়ে দিলাম ক্লায়েন্টকে 8 থেকে 10 দিন। 8 থেকে 10 দিন যখন আমি একটা টাইমলাইন দিব ক্লায়েন্টকে, যদিও আসলে আপওয়ার্কে ওরকম টাইমলাইন মেজর ফ্যাক্ট না, তারপর আমরা দেখো যে মিটিং এ কিন্তু টাইমলাইন দিয়ে দিছি। আমাদের 3 দিনে শেষ হয়ে গেছে কাজ। তো ক্লায়েন্ট কিন্তু খুব খুশি হয়ে যাবে, তাই $600 একটা প্রজেক্ট। এবং ক্লায়েন্টের সাথে আমরা যখন জুম মিটিং করছি, আমরা বলে দিছি যে আমাদের মোটামুটি 1 সপ্তাহের উপরে লাগবে, কিন্তু আমাদের 3 দিনে কাজ শেষ। আমরা কিন্তু অলরেডি ক্লায়েন্টকে আপডেট দিয়ে দিছি, তো ক্লায়েন্ট কি হবে, খুশি হয়ে যাবে। তো আমরা টাইমলাইনের ব্যাপারটা এভাবে চিন্তা করি। তোমার একটা গল্পের মতো মনে করো, তোমার একটা ফ্রেন্ড, তুমি ওর বাসায় গেছো, যাওয়ার পর তুমি ওই ফ্রেন্ডে পাইলা না, ফোন দিল, ফোন দিলা তুমি, ফ্রেন্ড বলছে আমি তো খেলতে গেছি, তুই আগে বলবি না আমারে? আচ্ছা ঠিক আছে, তুই 1 ঘন্টা পরে আমি আসতেছি। তুমি 1 ঘন্টা কি করবা, চায়ের দোকানে যাবা, ম্যাক্সিমাম একটা বার্গার খাবা, হাঁটাহাঁটি করবা, 1 ঘন্টার মধ্যে আবার ফোন দিবা, এই তুই কই? ফ্রেন্ড বলবা আরে আমার তো আরো 1 ঘন্টা লাগবে, খেলা শেষ হয়নি। তাহলে কিন্তু তুমি খুব বিরক্ত হবা। রেদার দেন দ্যাট, তোমার ফ্রেন্ডটা যদি আগেই বলতো যে তুই 2 ঘন্টা ঘুরে আস, 2 ঘন্টার আগে হবে না আমার, তাহলে তুমি কি করতা, লেক থেকে একটু ঘুরে আসতা, একটু পার্ক থেকে ঘুরে আসতা, একটু বেশি সময় স্পেন্ড করার থিঙ্কিং নিয়ে তোমার মাইন্ডসেট ওভাবেই ঠিক হইতো। তাহলে তোমার 2 ঘন্টার জায়গায় ও 1 ঘন্টার মধ্যে চলে আসলে তুমি কিন্তু খুশি হয়ে যেতে, যাক আগে ভাগে চলে আসছে, তাই না? ব্যাপারটা এরকম। সুতরাং আমরা ক্লায়েন্টের সাথে যখন আমরা যদিও গিগের টাইমিং 1 দিন 2 দিন 3 দিন অনেক অল্প টাইম দিয়ে রাখছি, বাট আমরা ক্লায়েন্টের সাথে যখন ফাইনাল কমিউনিকেশন করবো, ওরে টাইমটা বাড়াই বলবো। অর্থাৎ 3 দিন লাগলে আমি বলবো 5 দিন, কারণ ক্লায়েন্ট আমাকে রিভিশন দিতে পারে, ক্লায়েন্ট আমাকে এক্সট্রা কিছু পেজের কথা বলতে পারে, ক্লায়েন্ট আমার ডিজাইন পছন্দ নাই করতে পারে, তখন তো আমি ধরা খেয়ে যাব। সুতরাং আমরা সবসময় যেটা করবো, টেক মোর টাইম, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যতটুকু লাগবে তার থেকে বেশি সময় নিবা, ওকে। কিপ ইন টাচ, এই পয়েন্টটা মানে একটা ক্লায়েন্টের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশন করা। আমরা অনেকে এরকম করি, একটা ক্লায়েন্টের কাজ আসছে, সেই কাজটা আমি আহ করছি, করে শেষ করে ফেলাইছি, ক্লায়েন্টের কোনো আপডেট দেইনি।
এরকম করা যাবে না। দেখো এটা কমিউনিকেশন, কন্টিনিউয়াস কমিউনিকেশন কাকে বলে। ধরো একটা ক্লায়েন্ট আমাকে অর্ডার দিছে, একটা অর্ডারটা দেওয়ার পর আমি এই যে দেখো আমি সাইন আপ করতে পারতেছি না, কন্টিনিউয়াস দেখো ওর সাথে কথাবার্তা চলতেছে, ও বলছে ঠিক আছে এই করো এবং এই সাইটটা ফলো করো। এরপর আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমি করতেছি। তারপরে হচ্ছে পারমিশন লাগবে, ওয়েবসাইট ম্যানেজার, ঠিক আছে অ্যাক্সেস নিলাম, তারপরে দেখো কাজ করতেছে ফাইন। এবার বললাম এই দেখো তুমি কি চেক করছো, তুমি কি মোবাইলে চেক করছো কাজটা কেমন হয়েছে। ও বললো আচ্ছা রিসেন্ট ইনভাইট করছে। তারপরে দেখো যে কন্টিনিউয়াসলি কথা হচ্ছে, দেখো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কথা হচ্ছে। তারপর ওকে বলছে আমি চেক করো, তারপর ওকে একটা ভিডিও পাঠাইছি, তারপর ভিডিও দেখছে, সে চেক করছে, বলছে ইয়েস ইটস ওয়ার্কিং ফেবুলাস, খুশি হয়ে গেছে। এরপর সে আমাকে আরো কিছু কাজ দিছে, আবার এই কাজগুলো করে ফেললাম। করার পর ক্লায়েন্ট অফার পাঠাইলো, কাজ শুরু করলাম। এরপর নেক্সট জব, নেক্সট জব কি কি, এই যে আরো কিছু পয়েন্ট দিছে, এবার এই কাজগুলোও শেষ। তারপরে ডান দিয়ে আমরা মাইলস্টোন সাবমিট করলাম। তাহলে কি একটা কন্টিনিউয়াস কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ফার্স্ট ইমপ্রেশনের যে ব্যাপারটা, আমরা একটা ফুল প্রজেক্ট অনেক সময় পুরা করে ক্লায়েন্টে জমা দিলাম, 10 পেজের একটা ওয়েবসাইট। আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিই, foodmanbiri.com আর একটা পলিটেকনিক্যালের ওয়েবসাইট। আচ্ছা, এই দুটো ওয়েবসাইট, দুটোটাই ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা দেখো ছোট্ট ছোট্ট লেখা, এটা গভর্নমেন্ট ওয়েবসাইটগুলোর ফরম্যাট এরকম। আবার এটা এটা মোটামুটি মডার্ন ওয়েবসাইট, বড় বড় লেখা। দেখো এইটার পি ট্যাগ যতটুকু, এটার হেডিংই ততটুকু। তার মানে কি অনেক ডিফারেন্স না? এন্ড ক্লায়েন্টের মনে মনে আছে আমি এরকম কিছু একটা বানাইতে চাই, এন্ড আমি ওরা বানাই দিলাম এরকম একটা, ও তো খেপে যাবে। আবার ক্লায়েন্টের হইতে পারে এরকম ছোট ছোট ওয়েবসাইট দরকার, তুমি এরকম বড় একটা ওয়েবসাইট দিলা, তাহলে কিন্তু খুশি হবে না। আর একটা ওয়েবসাইটে পুরো 10টা পেজ বানানোর পর আমি দিলাম ওয়েবসাইট, ক্লায়েন্ট বলে তুমি এটা কি বানাইছো, এত বড় ওয়েবসাইট, এত বড় লেখা কেউ দেয়? এর কি ইলাস্ট্রেশন ইউজ করছো, এইগুলো ছোট করো লেখা, এত বড় লেখার দরকার নেই আমার। আমার এই মোটামুটি 3টা 4টা স্ক্রলে পুরো ওয়েবসাইট শেষ হইতে হবে। তখন আমার কি করতে হবে, প্রত্যেকটা পেজে হাত দেওয়া লাগবে। সুতরাং আমি যদি 10টা পেজ হয়, একটা পেজ করে দেখাবো, দেখো তো কি কি রিভিশন লাগবে, বা আমি অ্যাপ্রোচটাই থাকবে এরকম, আমি তোমাকে একটা ড্রাফট ডিজাইন করে দিচ্ছি, একটু দেখো কেমন হয়েছে। ব্যাস, ও দেখলো, দেখে আমাকে প্রবলেমগুলো বললো, ব্যাস এই ভুলগুলো আমি আর পরের পেজগুলোতে করবো না, আমার টাইম বেঁচে গেল। সুতরাং আবার একটা পেজ যদি দেয়, তুমি একটা সেকশন করে দেখো বা দুটো সেকশন করে দেখো কেমন হয়েছে। এই ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তুমি যখন ক্লায়েন্টকে একটা আউটকাম দিতে পারবা, যেমন ও দেখে ভাবলো যে না এই ছেলেটার আমার লাগবে, এরপরে তুমি যতই ভুল করো, যতই এলোমেলো করো বা যতই লেট করো, ক্লায়েন্ট কিন্তু তোমার জন্য ওয়েট করবে না, এই ছেলেকে দিয়ে হবে। হয়তো আসলে কমিউনিকেশন একটু ঝামেলা হচ্ছে, বা হয়তো সে আসলে বুঝতেছে না, বা একটু লেট করতেছে, সমস্যা নেই, ওরেই আমার হবে। তাহলে এই যে ফার্স্ট ইমপ্রেশনটা, এটা প্রথমেই গ্র্যাব করে ফেলতে হবে। কিছু একটা এমন দেখা বা ফার্স্টের দিকেই যে আউটস্ট্যান্ডিং। শিডিউলের ব্যাপারে ট্রান্সপারেন্ট থাকা, ট্রান্সপারেন্ট এটা কেন বলতেছি, আমাদের বিভিন্ন ক্লায়েন্টের সাথে আমরা যখন মিটিং সেট করি, যেমন গতকালকে আমাদের 2-3টা মিটিং হইলো, তাহলে মিটিং এ আমাদের টাইম নিয়ে অনেকের গ্যাঞ্জাম থাকে। আর মার্কেট প্লেসের ক্লায়েন্টদের টাইমিং সেন্স, মানে টাইমিং এক একটা এক জোনে থাকে আর কি, এক এক জোনে এক একটা টাইমিং সেট হয়। হ্যাঁ, এই দেখো ক্লায়েন্ট একটা মিটিং শিডিউল করছে, এই দেখো আমি বললাম যে আচ্ছা তো আমরা কি আসলে 1.5 ঘন্টা পর করতে পারি। ও বলছে না আমার তো একটু শিডিউল আছে, তাইলে আমরা কালকে করব। এরপরে এই যে মিটিং হইলো, হ্যাঁ এই যে ক্লায়েন্ট আমাকে যে ওই টাইমের মধ্যে আমরা, ও বলতেছে যে আমি রেডি, 5 মিনিটের মধ্যে রেডি, লিঙ্ক দিছি, কথাবার্তা চলতেছে। আচ্ছা, তো বেসিক্যালি যেটা হয়, আমরা ক্লায়েন্টের সাথে যখন কথা বলি, ক্লায়েন্ট বিভিন্ন সময় আমাদেরকে দেয়। যেমন ক্লায়েন্ট বললো 10 PM EST, 10 PM, তুমি গুগল করবা 10 PM EST ইকুয়ালস টু বাংলাদেশ টাইম, তুমি গুগল করে দেখবা এটা হচ্ছে সকাল 8টায়। তুমি পারবা কিনা দেখো, তুমি যদি ঘুমায় থাকো কোনো সমস্যা নেই। ওরা বলো যে ভাই প্লিজ আমি আর 2টা ঘন্টা পরে করি, ক্লায়েন্ট কিন্তু না করবে না। কিন্তু শিডিউল করে মিটিং টাইম ফিক্স করে মিটিং এ জয়েন না করা, ইটস এ ক্রাইম, এটা কখনোই করা যাবে না, ঠিক আছে? সুতরাং শিডিউলের ব্যাপারে ট্রান্সপারেন্ট থাকবা, ওপেনলি কথাবার্তা বলবা, তোমার ব্যস্ত ব্যস্ত থাকতে পারো, বাইরে যেতে পারো, সেক্ষেত্রে তুমি তোমার শিডিউলটা চেঞ্জ করে নিবা। স্প্লিট ইউর ওয়ার্ক ইফিসিয়েন্টলি, আমরা যখন একটা ক্লায়েন্টের সাথে কাজ করব, কাজগুলোকে স্প্লিটিং করে ফেলতে হবে। অনেক ক্লায়েন্ট আসবে, একটা কাজ, 2টা কাজ, 3টা কাজ, 4টা কাজ। 2 নাম্বার ক্লায়েন্ট অনেক প্যারা দেয়, কিন্তু ওর কাজ ছোট্ট, 10 মিনিট বসলে হয়ে যাবে। আবার 3 নাম্বার ক্লায়েন্ট কিচ্ছু বলে না,
চুপ করে বসে রয়েছে, বল করো, ঠিক আছে, টাইমের কোনো প্যারা টারা নাই ওর কাছে। আবার প্রথম ক্লায়েন্টটা খুব একটা প্যারা দিচ্ছে না, বাট সময় লাগবে কাজ করতে, তাহলে আমি কোনটা আগে ধরবো? 3 নাম্বারটা, যেটা আমাকে প্যারা দিচ্ছে প্লাস যেটা কম টাইম লাগবে, শেষ করে ফেললাম। এরপর প্রথমটাতে যাব, টাইম বেশি লাগলেও আমরা ওটা শেষ করে ফেলাবো, তারপরে যাব যেটা যে ক্লায়েন্টের কোনো প্যারা নেই। এভাবে কাজগুলোকে তুমি যখন দেখবা একটা সময় 10টা 12টা কাজ কিউতে থাকবে, তোমার কোনটা আগে ধরবা কোনটা আগে শেষ করবা এটা ক্লায়েন্টের প্রেশারের উপর ডিপেন্ড করবে, এবং কাজগুলোকে এফিসিয়েন্টলি ভাগ করে ফেলতে হবে। সে নো রেদার দেন মেবি, ফাইবারের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ ক্লায়েন্টের সাথে যখন কাজ করবা, অনেক প্রজেক্ট এট এ টাইম আসতে থাকবে যখন গিগ র্যাঙ্ক করবে, তুমি বুঝতেছো যে তুমি এখন 10টা কাজ তোমার চলতেছে, 11 নম্বর কাজটা নিলে তুমি আগামী 3 দিনে তোমার এক্সিস্টিং 10টা কাজ ডেলিভারি দিতে পারবা না, তাইলে বেটার না ওই 11 নম্বর কাজটাকে বললাম না আমি নিতে পারবো না, তুমি যদি চাও আমি 5 দিন পর ডেলিভারি দিতে পারবো, যদি রাজি থাকো ফাইন, আর নাইলে আমার কিছু করার নেই, নাইলে ওই একটা অর্ডারের জন্য তোমার 10টা অর্ডারে লেট হচ্ছে। সুতরাং এই নো বলাটা শিখতে হবে। তাই বলে এরকম না যে আমার একটা কাজ বা 2টা কাজ আছে আর একটা কাজ আসলে আমি না বলে দিব, এটা করলে কিন্তু ফাইবারে গিগের ক্ষেত্রে সমস্যা হবে, কারণ ফাইবার দেখবে তোমার আমি কয়টা ক্লায়েন্ট পাঠাইছি, তুমি কয়টার অর্ডারে কনভার্ট করতে পারছো, যত কনভার্ট করতে পারবা 5 স্টার নিতে পারবা, তত তোমার ক্লায়েন্ট দিবে, এটা একটা সিম্পল অ্যালগোরিদম। সুতরাং আমাদেরকে বুঝে শুনে নো বলতে হবে, যে আমি আসলে অনেক বেশি যখন লোডেড থাকবো তখন আমরা কাজকর্ম কম নিব আর কি। অ্যান্টিসিপেট, অ্যান্টিসিপেট মানে ক্লায়েন্টকে বিভিন্ন ধরনের সাজেশন দেওয়া, ভাই তুমি এটা ওয়ার্ডপ্রেসে করতে চাচ্ছ, এটা ইয়াতে করো, ভিডিও এডিটিং করতে চাচ্ছ, ঠিক আছে, তোমার এখানে 2D অ্যানিমেশন ভিডিও ভালো লাগবে না, তুমি এখানে কিছু আসলে 3D অ্যানিমেশন টাইপের কিছু জিনিস তৈরি করো, বা তুমি ফিগমা দিয়ে যে ডিজাইনটা চাইতেছো এই ওয়েবসাইটটা না মানে এটা আসলে এখন চলে না, বা এই ওয়েবসাইটটা বাদ দিয়ে তুমি একটা মডার্ন ওয়েবসাইট বানাও, আমি তোমার কয়েকটা স্যাম্পল দিচ্ছি, এখন এই টাইপের ওয়েবসাইট গুলো চলতেছে। এই যে অ্যান্টিসিপেশন গুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যান্টিসিপেশন মানে ক্লায়েন্টকে সাজেশন দেওয়া, হোস্টিং কোথা থেকে কিনবে, ডোমেইন কোথা থেকে কিনবে, তারপরে অনেক সময় ক্লায়েন্ট একটা পেইড জিনিস চাচ্ছে, এলিমেন্টর প্রো তোমার কেনার দরকার নাই, আমি তোমাকে থিম দিয়ে কাস্টমাইজ করে দিব, তোমার তো থিম আছেই, টাকা পয়সা বাঁচাই দিলাম, ঠিক আছে। এই ধরনের অ্যান্টিসিপেশন গুলো অনেক ইম্পর্টেন্ট। শেয়ার রেগুলার রিপোর্ট, এই যে একটু আগে যেটা বললাম, কমিউনিকেশন কন্টিনিউয়াসলি করতে হবে, একটা পেজ করছি দেখাও, 2টা পেজ করছি দেখাও। ফাইবারে ভিডিও বা ফেস টু ফেস কল অনেক কম, বাট আপওয়ার্কে এটা ফেস করবা, আপওয়ার্কে প্রত্যেকটা ক্লায়েন্টে এসে বলবে যে আসো ভিডিও মিটিং এ বসি। সুতরাং ফেস টু ফেস কলে ইনিশিয়ালি যদি আমরা আসতে পারি, আমি আমার ক্ষেত্রে আমি দেখছি 90% ক্লায়েন্ট কনভার্ট হয়ে গেছে, আর কারো কাছে যাইনি নেই, যদি প্রপারলি আমি ভিডিওতে কথা বলতে পারি বা কমিউনিকেশন করতে পারি। হ্যান্ডেল ডিফারেন্ট টাইপ অফ ক্লায়েন্ট, আমরা এটা অলরেডি বললাম যে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট থাকবে, এই ক্লায়েন্টগুলোকে হ্যান্ডেল করা শিখতে হবে, এক একটা ক্লায়েন্ট এক এক রকম, কোনো কোনো ক্লায়েন্ট তোমার গালি দিবে, কোনো কোনো ক্লায়েন্ট বকা দিবে, কোনো কোনো ক্লায়েন্ট দেখবা সাইটের অ্যাক্সেস অফ করে দিয়ে গেছে গা, কোনো কোনো ক্লায়েন্ট অর্ডার ক্যান্সেল করে চলে গেছে, মাথা গরম করা যাবে না, আমাদের মাথা গরম হবেই, ক্লায়েন্ট এক একটা এক এক রকম ব্যবহার করবে, উঠে যাও, উঠে হেঁটে আসো। আমার এরকম অনেক হয়েছে, ক্লায়েন্টকে বকা দিছি এন্ড ক্লায়েন্ট আমাকে বকা দিছে, আমি এই যে বকাবকি লেখা ফেলাইছে, এই লেখার পর একটা এন্টার দিব না, দেইনি, দাঁতে দাঁত খিচে ওইটা ফালাই দিয়ে আমি একটু হেঁটে আসছি, হেঁটে আসলে দেখবা মাথা কুল হয়ে গেছে। জেনারেলি ক্লায়েন্টদের সাথে কোনো ধরনের স্ল্যাং, কোনো ধরনের মিসবিহেভ করা যাবে না, এটা স্ট্রিক্টলি ভায়োলেশন, এবং এক ওয়ার্নিং এ অ্যাকাউন্ট শেষ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো এই স্লাইডটা তোমরা একটু খেয়াল রাখবে, এবং এই স্লাইডের পাশাপাশি আমি যা বলছি এটা একটা শর্ট ভিডিও এখানে দেওয়া আছে, ঠিক আছে। হ্যান্ডেল ডিফারেন্ট টাইপ অফ ক্লায়েন্টস। যদিও ভাই ক্লায়েন্ট ইয়াতে আসে তাহলে তো আমরা সাপোর্টে যাবো না, এই সরাসরি যদি করতে চায়। হ্যাঁ, সাপোর্টে যাবা, বাট যত তাড়াতাড়ি সাপোর্টের ডিপেন্ডেন্সি কমানো যায় তত ভালো। ওকে, এইবার ফেক ক্লায়েন্ট আমাদের চিনতে হবে। ফেক ক্লায়েন্ট আমাদের খুব কমন একটা প্রবলেম, আমরা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতেছি, প্রচুর টাইপের ফেক ক্লায়েন্ট পেয়ে থাকি। ফেক ক্লায়েন্টের 1 নাম্বার ব্লগ, 2 নাম্বার ব্লগ, দোনোটা ব্লগ দেখবা আমার, ঠিক আছে, ঠান্ডা মাথায় পড়বা ফেক ক্লায়েন্ট কেমন হয় কি হয়, ঠিক আছে, কি কি জিনিস বললে তুমি ধরে নিবা ফেক ক্লায়েন্ট, এবং এটার উপর একটা ছোট্ট ভিডিও আমরা আসলে দেখে আসি। আমরা যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করে থাকি তাদের অনেক সময় ফেক ক্লায়েন্ট ফেস করতে হয়, শুধুমাত্র ফ্রিল্যান্স মার্কেট প্লেসে না, যারা সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পায় বা ডিরেক্ট কোনো ক্লায়েন্ট পায় তাদের মধ্যে অনেকেই দেখা যায় ফেক ক্লায়েন্ট থাকে। সো আমাদের ফেক ক্লায়েন্ট থেকে দূরে থাকতে হবে। সো কিভাবে আসলে ফেক ক্লায়েন্ট চিনবো? তো বেসিক্যালি ফেক ক্লায়েন্টরা আমাদেরকে নক করে, মেইন উদ্দেশ্যটা থাকে হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিউটার বা অপারেটিং সিস্টেম হ্যাক করার, র্যানসামওয়্যার বা র্যাটের মাধ্যমে, এবং পরবর্তীতে আমাদের অপারেটিং সিস্টেম বা কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে সে কিন্তু আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া
অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছে, তারপর হচ্ছে আমাদের ফাইবার বা আপওয়ার্ক বা বিভিন্ন মার্কেট প্লেসের অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছে, তাছাড়াও পেওনিয়ার বা ডলার উইথড্র প্ল্যাটফর্মের অ্যাক্সেস এর মাধ্যমে কিন্তু আমাদের অনেক কিছু হ্যাক হয়ে যাচ্ছে। তো আসুন জেনে নেই এই ধরনের ফেক ক্লায়েন্টকে কিভাবে চিনবো। তো নাম্বার 1 হচ্ছে টেলিগ্রাম স্ক্যাম। জেনারেলি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে বা আপওয়ার্কে বা ফাইবারে আমরা বিভিন্ন জব পোস্টে অ্যাপ্লাই করতে গিয়ে দেখি জব পোস্টের মধ্যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কন্ট্যাক্ট করার জন্য বলা হচ্ছে। সো এই ধরনের ক্লায়েন্ট থেকে আমাদের দূরে থাকতে হবে। এন্ড জেনারেলি এরা টেলিগ্রামে নিয়ে প্রথমে কিছু ছোট ছোট কাজ প্রদান করবে এবং সেক্ষেত্রে পেমেন্টও পাওয়া যাবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় বিশাল আকারে একটা ইনভেস্টমেন্ট করতে বলতেছে এবং পরবর্তীতে সেই ইনভেস্টমেন্টের টাকাটা লস হয়ে যায়। অনেক সময় আবার স্প্যাম লিংকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা আমাদের জিমেইল বা ফেসবুক বা লিঙ্কডইন অ্যাকাউন্ট হ্যাক করার জন্য বিভিন্ন স্প্যাম বা ফিশিং লিংক দেওয়া হয়ে থাকে। তো নাম্বার 2 হচ্ছে হিউজ বাজেটের কাজ। অনেক সময় আমরা আসলে জানি একটা মার্কেটে একটা জবের ভ্যালু কেমন হতে পারে। ধরা যাক একটা ওয়েবসাইট আমি বানাবো $500 থেকে $800 এইটার প্রাইস। তো দেখা যায় একটা জব দেখলাম যে জবে বিট করতে গিয়ে আমি দেখলাম ক্লায়েন্টের বাজেট হচ্ছে $2000, $3000 বা $5000। অনেক সময় প্রজেক্ট বেসিস কাজ করতে গেলেও দেখা যায় যে কি সে মান্থলি আমাদের $5000 বা $10,000 অফার করতেছে ছোট কিছু কাজের জন্য। সো ছোট কাজ বড় অ্যামাউন্ট, এই ধরনের ক্লায়েন্টের সাধারণত ফেক হয়ে থাকে। এই ধরনের ক্লায়েন্টকে স্কিপ করুন। নাম্বার 3 হচ্ছে ফিশিং লিংক এবং র্যানসামওয়্যার। তো অনেক সময় জব ডেসক্রিপশনে আমাদের বলা হয়ে থাকে অপরিচিত কোনো লিংকে ক্লিক করার জন্য বা কোনো ফাইল ডাউনলোড করার জন্য বলা হয়ে থাকে। তো সাধারণত লিংকে ক্লিক করলে বা ফাইল ডাউনলোড করলে যেটা হয় দেখা যায় কোনো একটা ম্যালিশিয়াস লিংকের মাধ্যমে কোনো একটা ভাইরাস আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাচ্ছে। এছাড়াও ব্রাউজার হ্যাকিং হতে পারে, এছাড়াও কুকি হাইজ্যাকিং হতে পারে। তো সাধারণত র্যানসামওয়্যার বা ভাইরাস অ্যাটাকের মাধ্যমে আমার কম্পিউটারে যখন অ্যাটাক গুলো চালাচ্ছে সেক্ষেত্রে আমাদের দেখা যায় বিভিন্ন ধরনের নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের জন্য নির্দিষ্ট র্যাট তৈরি করা হয়ে থাকে। সেক্ষেত্রে অপারেটিং সিস্টেমে অ্যাক্সেস নিয়ে কিন্তু আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া বা আমাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো হ্যাক করে ফেলতে পারে। আর লিঙ্ক দেখে আসলে বোঝা যাবে এটা স্প্যাম লিঙ্ক। অনেক সময় দেখা যায় ফিশিং লিঙ্কের ক্ষেত্রে উল্টাপাল্টা কিছু লেখা থাকে, kotminbiri.com এরকম কোনো ওয়েবসাইট না, উল্টাপাল্টা কিছু একটা লেখা .com বা .io এরকম উল্টাপাল্টা লিঙ্ক দেখা যায়। এগুলো দেখে আসলে চিনা যায় যে এগুলো আসলে ফিশিং লিঙ্ক। এছাড়া র্যাট বা ভাইরাস যুক্ত অনেক সময় ভিডিও বা অডিও ফাইল জিপ করে দেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যায় আমরা জিপটা যদি ডাউনলোড করি আমাদের র্যানসামওয়্যারটা পুরো কম্পিউটার অপারেটিং সিস্টেমে হ্যাক হয়ে যায় এবং ব্রাউজারে থাকা আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট গুলোর অ্যাক্সেস চলে যায় হ্যাকারদের হাতে। আমি নিজেও আসলে 2015-তে এরকম একটা হ্যাকের সম্মুখীন হয়েছিলাম। ডাউনলোড করার পর অপারেটিং সিস্টেম আমার তখন উইন্ডোজ ছিল, ডাউনলোড করার পর দেখা গেছে আমার ফাইবার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এবং ফাইবার অ্যাকাউন্টের পাশাপাশি সে পেওনিয়ার অ্যাক্সেস নিতে ফাইবার থেকে ডলার হিউজ অ্যামাউন্ট ডলার ছিল সেটা পেওনিয়ারে ট্রান্সফার করছে, দেন আমার পেওনিয়ার থেকে হ্যাকারের পেওনিয়ারে ট্রান্সফার করে ফেলছে। সো এবং কোনো ধরনের চিহ্ন ছাড়াই। সো চেষ্টা করতে হবে এই ধরনের অপরিচিত লিঙ্কে ক্লিক না করার। আরেকটা ট্রিক্স হচ্ছে এই ধরনের র্যাট বা র্যানসামওয়্যার যখন তৈরি করা হয় এগুলো নির্দিষ্ট একটা অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হয়। জেনারেলি এই ধরনের ভাইরাস বা র্যানসামওয়্যার গুলো উইন্ডোজের জন্য বানানো হয়। সেক্ষেত্রে আমরা যদি লিনাক্স সার্ভারটা ব্যবহার করতে পারি, সেটা কি লিনাক্স অপারেটিং সিস্টেমটা কিন্তু আমার জাস্ট উইন্ডোজের মধ্যেই কিন্তু আমি কোনো একটা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারতেছি। যদি এমন হয় ক্লায়েন্টের হইতে পারে যে এটা অরিজিনাল লিঙ্ক, আমি আসলে কনফিউজ, সেক্ষেত্রে আমরা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে লিনাক্স সার্ভারে গিয়ে ফাইলটা ডাউনলোড করতে পারি। সেক্ষেত্রে আমাদের উইন্ডোজে কোনো ইফেক্ট পড়বে না। দেন ওয়ার্ক বিফোর পে, কমন একটা স্ক্যাম। জেনারেলি আমাদের সাউথ এশিয়ান ক্লায়েন্টরা এই ধরনের কাজ করে থাকে। ফাইবার বা আপওয়ার্কে ক্লায়েন্ট আসতেছে, আসার পর সে বলতেছে আসলে কাজটা অনেক বিশাল অ্যামাউন্ট, তুমি আমার একটা পার্সিয়াল পার্ট করে দাও। তোমার একটা 10 পেজের ওয়েবসাইট, তুমি আমার হোম পেজটা করে দাও, কোনো পেমেন্ট আমি তোমাকে করবো না, যদি তুমি এই কাজটা করতে পারো দেন তোমাকে আমি ফুল অ্যামাউন্টের অর্ডারটা করবো। সো জেনারেলি এই ধরনের ক্লায়েন্টরা 80% ক্ষেত্রেই পেমেন্ট না করে চলে যায়। তো অবশ্যই আমরা ফাইবার বা আপওয়ার্কে অর্ডার ছাড়া কোনোভাবেই কাজ করবো না। এর পরের ব্যাপারটা খুব মজার, ফেক চেক এট ইউএস ব্যাংক। অর্থাৎ অনেক সময় দেখা যায় কাজ করে দিতে বলবে এবং কাজটা কমপ্লিট হওয়ার পর সে বলবে যে ঠিক আছে আমি তোমাকে পেমেন্ট করতেছি, তো তুমি তোমার পরিচিত আমেরিকান যদি কেউ থাকে বা আমেরিকান কোন একটা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দাও, আমি তোমাকে পেমেন্ট পাঠিয়ে দিচ্ছি বা চেক পাঠিয়ে দিচ্ছি। তো এটা থেকে দূরে থাকা ভালো, কারণ সাধারণত এটা ফেক চেক পাঠিয়ে থাকে। অনেক সময় দেখা যায় যার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিচ্ছে তার ব্যাংকেও বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। ডোমেইন হোস্টিং কিংবা থিম প্লাগইন কিনে দেওয়া, এটা খুব রিসেন্ট একটা স্ক্যাম। এটা হচ্ছে এরকম, একটা ক্লায়েন্ট আমাকে আপওয়ার্কে নক করবে বা ফাইবারে নক করবে, নক করার পর তার ওয়েবসাইটের জন্য ডোমেইন বা হোস্টিং কিনে দিতে বলবে এবং অথবা এরকম হতে পারে যে থিম বা প্লাগইন কিনে দিতে বলছে। সো তিনি ওই অ্যামাউন্টের কিন্তু অর্ডারও করতেছে আমাদেরকে। সো জেনারেলি যেটা হয়, আমরা যখন ডোমেইনটা ট্রান্সফার করে দিব বা থিম প্লাগইনটা তাকে দিয়ে দিব, সে অর্ডারটা ক্যান্সেল করে দিবে অথবা পুরো অর্ডারের অ্যামাউন্টটা সে রিফান্ড নিয়ে নিবে ব্যাংক থেকে। সো তাহলে আমার কি হলো, জেনারেলি আমার কখনোই কোনো ক্লায়েন্টের আমার মাস্টার কার্ড দিয়ে কোনো ক্লায়েন্টের জন্য কখনোই কোনো কিছু কিনে দিব না। অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যাম, দিস ইজ দ্য লাস্ট
পার্ট। বেসিক্যালি এটা এখন এতটা বেশি হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের মানে বড় বড় ফ্রিল্যান্সিং গ্রুপ চালাতে গিয়ে এত বেশি এই ধরনের পোস্ট আসতেছে, আমরা ডিক্লাইন করতেছি। তারপর হচ্ছে অনেকে আসলে যখন কেউ নতুন কেউ শিখতে যাচ্ছে যে কিভাবে ফ্রিল্যান্সিং করবো বা শিখবো, তাদেরকে ইনবক্সে নক করা হচ্ছে বা কমেন্টে তাদেরকে লিঙ্ক দেওয়া হচ্ছে। তো এইভাবে অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যামটা ছড়াচ্ছে। এবং এটা জেনারেল প্রসেসটা আমি একটু যদি খুলে বলি, ধরা যাক কেউ একজন বাংলাদেশি হইতে পারে বা দেশের বাইরের কেউ আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বললো যে তুমি ছোট ছোট কিছু কাজ করবে এবং ছোট ছোট কিছু কাজ করে প্রত্যেক সপ্তাহে 2,000 3,000 টাকা তুমি ইনকাম করতে পারবা। সো দেখা যাচ্ছে প্রথমে আমাদের কিছু ইউটিউবের ভিডিও লিঙ্কে ক্লিক করতে বলতেছে বা কোনো একটা অ্যাডে ক্লিক করতে বলতেছে, তারপর আবার টাকাও পাঠিয়ে দিচ্ছে আমাদের বিকাশে। প্রথমে আমাদের ট্রাস্টটা গেদার হলো, এরকম একবার দুইবার তিনবার হওয়ার পর এরপর আমি 1,000 টাকা পাইলাম, 3,000 টাকা পাইলাম, আস্তে আস্তে আমার একটা ট্রাস্ট বিল্ড আপ হচ্ছে। এর পরবর্তী সপ্তাহে দেখা যায় তারা একটা গ্রুপে অ্যাড করে এবং সেই গ্রুপের মধ্যে অ্যাড করার পর সেই গ্রুপে আরো অনেক মানুষজন থাকে। সেই গ্রুপে তখন অপশন দেওয়া হয় যে তুমি 1,000 টাকা ইনভেস্ট করো, তুমি 1,200 টাকা পাবা কমিশন সহ, অথবা 3,000 টাকা ইনভেস্ট করো, তুমি 3,400 টাকা কমিশন পাবা। এরকম অপশন দেওয়া হয় এবং অপশন গুলোতে আমি ইনভেস্ট করলাম। ইনভেস্ট করার পর দেখা যায় আমি কিছু রিটার্নও পাচ্ছি, অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে। পরবর্তীতে নেক্সট ডে 5,000 7,000 10,000 টাকা ইনভেস্ট করো, 5,000 ইনভেস্ট করলাম, আমি 5,600 বা 6,000 টাকা পাইলাম। দেন আরো বাড়তে থাকে 15,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা। এভাবে যখন বড় অ্যামাউন্ট জমতে থাকে তখন দেখা যায় একটা সময় আমি আর টাকা পাচ্ছি না। জেনারেলি এই ধরনের কাজগুলো করার জন্য বাইন্যান্স টাইপের একটা ওয়েবসাইট তৈরি করে যেখানে আসলে ট্রেডিং করা যায়, বাই সেল করা যায়। দেন জেনারেলি আসলে যারা ক্রিপ্টো বা ট্রেড নিয়ে কাজ করে না তাদের জন্য নতুন অবস্থায় এই জিনিসগুলো বুঝে ওঠা খুবই খুবই টাফ এবং তাদের একটা লিমিটেড টাইম থাকে। অর্থাৎ আধা ঘন্টার মধ্যে তুমি যদি এত টাকা ইনভেস্ট না করতে পারো, অথবা তুমি আগামী 2 ঘন্টার মধ্যে এত টাকা ইনভেস্ট না করতে পারো, তুমি প্রিভিয়াসলি যা ইনভেস্ট করছো তার কোনো টাকাই পাচ্ছ না। এবং গ্রুপ ওয়াইজ এমন ভাবে ম্যানিপুলেট করে যে গ্রুপের সমস্ত মেম্বার দেখা যাচ্ছে যে সে বলছে হ্যাঁ আমিও ইনভেস্ট করছি, আপনিও করেন, আপনি না করলে আমরা তো টাকা পাবো না। আবার নিয়মটা এমন থাকে যে গ্রুপের সবাই যদি ইনভেস্ট না করে তাহলে কিন্তু কেউই টাকা উঠাতে পারবে না। সো অন্যান্য গ্রুপ মেম্বারদের পিয়ার প্রেসারও থাকে। আসলে কিন্তু সেই গ্রুপ মেম্বাররা তাদেরই তৈরি করা এবং এতটা ওয়েল ট্রেন্ড যে আসলে ইনভেস্ট করতেছে সে আসলে বুঝে না, যে সে মনে করে যে এই গ্রুপ মেম্বাররা আমার মতো সে আসলে ইনভেস্ট করছে। পরবর্তীতে দেখা যায় বিভিন্ন সময় ইউএসডিটি থেকে বিটকয়েন বা যে কোনো কয়েন বাই করতে বলে, সে কয়েন গুলো আবার নির্দিষ্ট একটা রেট হইলে সেল করতে বলে কারেন্ট মার্কেটে। এরকম কিছু ট্রানজাকশন করতে করতে দেখা যায় তার ওয়ালেটে জমা হয়েছে 2 লাখ বা 3 লাখ টাকা। তো ওই 2 থেকে 3 লাখ টাকা সে দেখতেছে তার ইনভেস্টমেন্টের একটা কমিশন সহ জমা হয়েছে। সেটা উইথড্র করতে গেলে দেখা যাচ্ছে লক করে রাখছে উইথড্র। দেন আমি যদি একজন মেন্টরও থাকে এখানে, সেই মেন্টর ইনস্ট্রাক্ট করে, তাকে যদি নক করা হয় যে আমি কেন পেমেন্ট পাচ্ছি না, আমি তো ডলার উইথড্র করতে পারছি না, তখন বলা যায় তুমি আরো 1.5 লাখ টাকা বা আরো 2 লাখ টাকা ইনভেস্ট করলে তারপর তুমি উইথড্র করতে পারবা। সো লাস্ট স্টেপে গিয়ে তারা আসলে কনফিউজ হয়ে যায় যে আমি আসলে ডলারটা আমার তো পাইতে হবে, কারণ প্রিভিয়াসলি আমি অনেকগুলো ইনভেস্টমেন্ট করছি। তখন সে আরো ইনভেস্টমেন্ট করে, ফাইনালি তাকে গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হয়। পরবর্তীতে খবর নিয়ে দেখা যায় যে যারা নক করছিল তারা দুবাই বা বিদেশের এমন কেউ, তাকে রিচ করার কোনো অপশন নাই। সো জেনারেলি আমরা সবসময় মনে রাখবো অনলাইনে ইনভেস্টমেন্ট রিলেটেড স্ক্যাম এটা একদমই এটা থেকে দূরে থাকতো। কারণ আমি অনলাইনে কাজ করবো, আমি টাকা পাবো, আমি কাজ করতেছি, আমি টাকা পাবো। সো ওয়াই আই শুড ইনভেস্ট? আমি ইনভেস্ট করবো আমার নিজের বিজনেসে, আমি কেন অন্য জনের কাছে ইনভেস্ট করবো? এটা একটা কমন একটা থিওরি। বা এখানে আসলে এমন ভাবে ম্যানিপুলেট করা হয় যে ঘরের মধ্যে থাকে, যে এত অল্প সময়ের মধ্যে ডিসিশন গুলো নিতে হয়, গ্রুপ ওয়াইজ অ্যাক্টিভিটিস, দেন টাকা পাইছি তো আগে, এরকম মানে দ্বিধাদ্বন্দ্বে থাকতে থাকতে বিশাল একটা অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট হয়ে যায়। সো অনলাইনে 1 টাকা যদি আমাকে কেউ ইনভেস্ট করতে বলে অন্য কারোর কাছে, অন্য কোনো ওয়েবসাইটে, তাহলে আমি বুঝে নিব দ্যাট ইজ স্ক্যাম। ফেক ক্লায়েন্ট থেকে দূরে থাকুন। যে সমস্ত ক্লায়েন্টরা স্ক্যামিং করতেছে বোঝা যাচ্ছে, তাদের থেকে দূরে থাকুন। হ্যাপি ফ্রিল্যান্সিং। সবাই বুঝছো এই ক্লায়েন্ট? জি ভাইয়া। সাকসেস স্টোরিজ গ্রুপে অলওয়েজ কানেক্টেড থাকবা। আমরা প্রত্যেক দিনে আমাদের যে সাপোর্ট থেকে আমরা দেখি যে বিভিন্ন টাইপের স্প্যামিং হচ্ছে, তো আমরা এই টাইপ গুলো ডিসক্রাইব করে দিই যে এই টাইপের স্ক্যামিং হচ্ছে, কিন্তু সাবধান। সো গ্রুপে একটু সবাই ফলো আপ করো, হ্যাঁ? ওকে, তারপর আমরা চলে আসবো, আচ্ছা ব্লগ ব্লগ সব দিয়ে দিছি, ব্লগ করে নিবা, ভিডিও দেখে নিবা। ফাইবারে ওয়ার্নিং খাইলে টেনশনে কিছু নাই, যদি আসলে মাইনর কিছু হয় ছেড়ে দিবে। 90 ডেজ পর আমাদের আসলে ওয়ার্নিং গুলো চলে যায়। আচ্ছা, কিছু কিছু ক্লায়েন্ট দেখবা অনেক মেসেজ দেয়, এদেরকে টেনশন করার কিছু না। দেখো আমার একটা ক্লায়েন্ট 290টা মেসেজ দিছে, কয়েক ঘন্টা আমি ছিলাম না। তাও এরকম কিছু প্যারাদায়ক ক্লায়েন্টও থাকবে, সো টেক দ্য প্রেশার। ক্লায়েন্টের রিভিউ রেটিং চেঞ্জের ব্যাপারে বললাম, এটাতে তো আপডেট চলে আসছে, এটা ফালাই দিই।
ওকে, তাহলে আমরা আবার এখানে পরে আসতেছি। 65 নাম্বারে আমরা গেছি, এবার স্কিপ করে আমরা আসলে একটা ক্লায়েন্টের সাথে কথাবার্তা কিভাবে শুরু করব, কি কি পয়েন্টে কথাবার্তা বলবো। তো এই টপিকটার নাম হচ্ছে বাজেট অ্যাপ্রোচ এবং নেগোসিয়েশন। আচ্ছা, তো আমি মোটামুটি 5টা ইম্পর্টেন্ট ফ্যাক্টর দাঁড়া করাইছি। জেনারেলি একটা ক্লায়েন্ট যখন আমার কাছে আসবে, প্রথমে আমার যেটা করতে হবে, ট্রাই গেটিং আইডিয়া অ্যাবাউট দ্য নিডস। অর্থাৎ একটা ক্লায়েন্ট আমার কাছ থেকে কি চাচ্ছে, আসলে কি চাইতেছে, এটার জিস্ট জিনিসটা ফার্স্টেই বুঝে ফেলতে হবে। না বুঝে আমরা কথাবার্তা বলতে পারবো না যে ভাই এটা অনেক ভালো হয়েছে, এটা এটা এরকম পারবো আমি। না বুঝে কখনো বলা যাবে না যে পারবো। আমাদের সাপোর্ট হেল্প করবে, 80% কাজ তোমারে পারতে হবে, তোমারই করতে হবে। সুতরাং কমপ্লিটলি একটা আইডিয়া নিবা যে ল্যান্ডিং পেজ চাইতেছে বা একটা ফিচার চাইতেছে বা একটা কাস্টমাইজেশন চাচ্ছে এইরকম, ঠিক আছে। আইডিয়া নেওয়ার পর তোমার বাজেট সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। জেনারেলি বাজেট বলার নিয়ম হচ্ছে কার, বলো, কে বাজেট বলে? আমি দোকানদার। রাইট, দোকানদার বাজেট বলে, ট্রু। ফলের দোকানে গেছে, জিজ্ঞেস করি আমি, ভাই আঙ্গুরের দাম কত? ও বলে আঙ্গুরের দাম 350 টাকা। ঠিক আছে, তার মানে যে সেল করবে সেই বাজেট পড়বে। বাট আমরা, এটা ঠিক আছে, বাট আমরা প্রথম 10টা বা 20টা কাজের ক্ষেত্রে আমরা বাজেট ওপেন রাখবো। অর্থাৎ ক্লায়েন্টকে বলবো আই ডোন্ট হ্যাভ এনি বাজেট, যেহেতু এটা আমার নতুন অ্যাকাউন্ট, সো আই ওয়ান্ট টু গেট সাম হ্যাপি ক্লায়েন্ট, সো আমি বাজেট নিয়ে তেমন একটা চিন্তা করতেছি না। তো ইউ ক্যান টেল ইউর বাজেট, ক্লায়েন্টে জিজ্ঞাসা করো বাজেট। হয়তো অনেক কম বলবে, সমস্যা নেই, 10-15টা কাজ বসে তো আসো, করো কমে। রেটিং রিভিউ কিছু চলে আসলে অ্যাকাউন্টে আস্তে আস্তে বাজেট বাড়িয়ে নিতে পারবা। নতুন ক্লায়েন্ট, নতুন ফ্রিল্যান্সারের কাছে ক্লায়েন্ট আসে হচ্ছে বাজেট কম এবং দ্রুত সময় কাজ শেষ করতে পারবা, কারণ তোমার অনেক বেশি অর্ডার নাই। এই দুটো পয়েন্টে আসে ক্লায়েন্ট। সুতরাং বাজেট ওপেন থাকবে, ক্লায়েন্টকে বলবা জাস্ট পয়েন্ট এতটুকুই, আই ডোন্ট হ্যাভ এনি বাজেট অন মাই মাইন্ড, as this is my new account, I want to get some new clients and happy clients. That's why you can tell your budget, I will not negotiate much. আমি খুব বেশি নেগোসিয়েশন করব না, দামাদর করব না, ঠিক আছে। আচ্ছা, এরপর বাজেট বলার পর তুমি কিছু আপসেলিং করার চেষ্টা করবা, ওই পয়েন্টটাতে আমি আসতেছি। এস্টিমেটেড ডেডলাইন জিজ্ঞাসা করে ফেলবে এরপর, যে আসলে তোমার হাতে কতদিন সময় আছে, বা ডু ইউ হ্যাভ এনি এস্টিমেটেড ডেডলাইন টু কমপ্লিট দ্য জব। তখনও বলবে যে ঠিক আছে, এটা 3 দিন হইলে আমার ভালো হয়। তখন তুমি একটা এস্টিমেটেড ডেডলাইন মাথায় রাখলে, এবার তুমি চিন্তা করো ওই ডেডলাইনের মধ্যে শেষ করতে পারবা কিনা। যদি মনে হয় হ্যাঁ পারবা, গো ফর ইট। আর যদি না পারো, টাইম বা তুমি বললো যে আসলে 3 দিনে হবে না, আমাকে 5 দিন অ্যাটলিস্ট সময় দিতে হবে, ডেডলাইনটা জেনে ফেলাবা। মানে একটা ক্লায়েন্ট আসছে, আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি, হাই দেওয়ার পর আর কি লিখবে ও জানে না, ঠিক আছে। হাই দিছে, হাই দেওয়ার পর ও আর কিছু বলতে পারতেছে না। তাহলে এই পয়েন্টগুলোতে অ্যাটলিস্ট আগাইতে পারবা। কি লাগবে বুঝানো, বাজেট নিয়ে কথা বলো, এস্টিমেটেড ডেডলাইন জানো। এবার যারা ডিজাইনার বা ডেভেলপার আছো, তারা কিছু একটা স্যাম্পল চাবা, গিভ মি আ স্যাম্পল। তোমার পছন্দের কাজ, যেমন ক্লায়েন্ট বললো আমার একটা এডুকেশন ওয়েবসাইট লাগবে, এই codebenbidi.com এই ওয়েবসাইটটার মতো কিছু একটা আমি চাচ্ছি। তাহলে তুমি একটা আইডিয়া পাবা যে আচ্ছা এরকম বড় বড় লেখা, তারপর হচ্ছে ইলাস্ট্রেশন, তারপর হচ্ছে অ্যানিমেশন, এই জিনিসগুলো ক্লায়েন্ট চাচ্ছে। তখন তুমি আসলে কত বাজে করবা? মানে তোমার তো আইডিয়া আছে, বাজে কাজ খুব বেশি করতে পারবা না, কতটুকুই বা বাজে করবা, এটাকে তুমি ফলো করে কাজ করবা। কিন্তু এটা যদি না থাকে তোমার সামনে স্যাম্পল কিছু একটা, তাহলে তুমি দেখবা ক্লায়েন্টের মনে একরকম আছে, তুমি দিয়ে রাখছো আরেক রকম। আবার অনেক ক্লায়েন্টের কম্পিটিটর থাকে, হ্যাঁ, ধরো কম্পিটিটর মানে তো বুঝছো, ধরো আমি প্লাম্বিং বিজনেস করি, আমার পাশের একটা বিল্ডিং এ একটা প্লাম্বিং ওয়েবসাইট আছে, ওর ওয়েবসাইট থেকে অনেক সেল আসে, আমার মনে মনে একটা আকাঙ্ক্ষা যে আমি ওই ওয়েবসাইটটার মতো করে যদি একটা ওয়েবসাইট বানাইতে পারতাম। তো এরকম অনেকে লজ্জায় অনেক ক্লায়েন্ট বলতে পারে না কম্পিটিটর ওয়েবসাইট। তো তখন আমরা এভাবে জিজ্ঞাসা করবো, ডু ইউ হ্যাভ এনি স্যাম্পল ডিজাইন অর কম্পিটিটর ওয়েবসাইট অর লিঙ্ক টু ফলো দ্য ডিজাইন। এসইওতে যারা আছো তারা বলতে পারো তোমার কি কোনো এস্টিমেটেড টাইমলাইন আছে যে এই এই কিওয়ার্ড গুলোতে এতটুকু র্যাঙ্ক করতে হবে। ভিডিও এডিটর যারা আছো তারা জিজ্ঞাসা করবা, ভাই তুমি তো ভিডিও এডিটিং চাচ্ছ, সো তুমি কি আমাকে কিছু স্যাম্পল ইউটিউবের ভিডিও দিতে পারো, বা কোনো কোম্পানির মানে অ্যাড রান হচ্ছে এরকম কিছু ভিডিও দিতে পারো, সো দ্যাট আমি আইডিয়া নিব। ঠিক আছে, তো প্রত্যেকটা নিশেই চেষ্টা করবা কিছু একটা আইডিয়া নেওয়ার। এন্ড ক্লায়েন্ট যদি হ্যাঁ বলে দিল, আর না বললে কি করবা, ইউ হ্যাভ বিহেন্স,
চলে যাও behance.net-এ গিয়ে তুমি চলে যাও, যাওয়ার পরে কি করবা, তুমি মুডপোর্ট দিয়ে দাও কোন নিশে আসছে দেখো। ধরো এডুকেশন ওয়েবসাইট চাইছে, তোমার নিশ ওয়াইজ আলাদা করা ওয়েবসাইট, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। ট্রাভেল ওয়েবসাইট আছে, এডুকেশন ওয়েবসাইট, ক্লায়েন্ট বললো আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে, ঠিক আছে, পোর্টফোলিও ওয়েবসাইটের মুডবোর্ডে গিয়ে বলো এখানে আমার কিছু পোর্টফোলিও ওয়েবসাইট করা আছে, চুজ ওয়ান ফ্রম দেয়ার। তখন সে কি করবে, প্রত্যেকটা ওয়েবসাইট ঘাটবে, ঘেটে ঘেটে তার কাছে যে ওয়েবসাইটটা ভালো লাগবে, ধরো এই কালো ওয়েবসাইটটা ভালো লাগছে, ওগুলো এরকম ডার্ক ডার্ক ফিল আমার ভালো লাগতেছে, তখন কি করবা, স্যাম্পল পেয়ে গেলা, তাইলে হয় ক্লায়েন্ট থেকে নিবা নাহলে তুমি দিবা, যেভাবে হোক কিছু একটা নিতে হবে স্যাম্পল। আচ্ছা, আর আমরা যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করব আমরা অবশ্যই কিছু লাইভ সাইট দিয়ে দিব। লাইভ সাইট বলতে কি, প্রিভিয়াসলি যে সমস্ত কাজগুলো করছে, বা তোমাদেরকে আমি দিয়েছি না অনেকগুলো ওয়েবসাইট, এরকম কিছু ওয়েবসাইট, দেখো ক্লায়েন্টের সাথে আমি কাজ করতে যাচ্ছি, আমি প্রথমে বলছি আমি দেখলাম তোমার এরকম এরকম লাগবে, এরকম এরকম লাগবে, এই দেখো আমার কিছু সাইট, তো এখান থেকে ও বলবে যে ওয়াও দ্যাটস গ্রেট, এই ওয়েবসাইটটা আমার ভালো লাগছে, ঠিক আছে এই ওয়েবসাইটের মধ্যে কিছু একটা বানানো ট্রাই করো, ঠিক আছে, স্যাম্পল লাইভ স্যাম্পল দিতে পারলে আরো ভালো, দিতে হবে অ্যাটলিস্ট। ভাই আমাদের কি লাইভ সেট দিবেন কিছু? কেন তোমাদেরকে লাইভ সেট দেওয়া হয়নি? জি ভাইয়া, দেওয়া হয়েছে। প্রথম ক্লাসে পোর্টফোলিও ক্লাসে আমি তোমাদেরকে লাইভ সেট দিয়ে দিচ্ছি, ক্লাসের কন্টেন্ট ফলো করো। আচ্ছা, তারপরের পয়েন্টটা হচ্ছে আমরা স্যাম্পল ডিজাইন যদি না পাই আমরা আমাদের এন্ড থেকে দিব, এরপর আমরা কাস্টম অফারে মুভ করবো। আচ্ছা, এখন আপসেলিং এর একটা ছোট্ট বিষয় থাকে। আপসেলিং বলতে কি, তুমি একটা দোকানে স্যুট কিনতে গেছো, স্যুট কেনার পর দোকানদার বললো ভাই এই স্যুটটার সাথে আপনার সাদা কালারের টি শার্টটা অনেক মানাবে, এই দেখেন আমি মিলাই দিতেছি। তখন তুমি চিন্তা করলে আসলেই তো সাদা কালারের শার্টটা তো মানাচ্ছে, এরকম তো নাই আমার কাছে, ঠিক আছে দিয়ে দেন। তারপর বললো ভাই এই যে ব্ল্যাক কালারের স্যুট সাদা কালারের শার্টের সাথে আপনার টাই খুবই খুবই যাবে, লাল রঙের টাই। তখন তুমি চিন্তা করবে লাল রঙের টাই 600 টাকা 1000 টাকাই তো, ঠিক আছে নিয়ে নি। ঠিক আছে, এই যে এটা কি হলো, রিলেটেড জিনিসকে আপসেলিং করা, অর্থাৎ ওর যে জিনিসটা লাগবে এটা তোমাকে, ওর যে জিনিসটা লাগবে সেটা তো দিবাই, এর পাশাপাশি রিলেটেড কি কি জিনিস লাগে এগুলো একটু থ্রো করবা। যেমন একটা ওয়েবসাইটে, এই যে দেখো আপসেলিং এর কিছু পয়েন্ট, আমরা বিভিন্ন পয়েন্ট, হ্যাঁ একটা ল্যান্ডিং পেজ চাইছে ক্লায়েন্ট, তো তুমি বললে আমি রেসপন্সিভ করে দিব। ফেসবুক পিক্সেল লাগবে নাকি তোমার, পিক্সেল কিন্তু এখন ম্যাক্সিমাম ওয়েবসাইটে ব্যবহৃত হচ্ছে। অন পেজ এসইও এটা ছাড়া তো তোমার ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করবে না, সো তুমি যদি চাও আমি তোমাকে অন পেজ এসইও কাজও করে দিতে পারি। আর ওয়েবসাইট বানানোর পর এখন এলিমেন্টর এত লোড নেয়, সো আমি স্পিড অপটিমাইজেশনও করে দিতে পারবো, এবং 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে তোমার ওয়েবসাইট লোড হবে। ঠিক আছে, পেমেন্ট গেটওয়ে, লিড কালেক্টিং ফর্ম লাগবে কিনা, তোমার তো কাস্টমারদের ডাটা লাগবে, সো আমি যদি একটা ফর্ম বসাই দিই ওয়েবসাইটের মধ্যে তাহলে কিন্তু তুমি প্রচুর ডাটা টানতে পারবা এবং এগুলো দিয়ে ইমেল মার্কেটিং করতে পারবা। ওয়েবসাইটের সিকিউরিটি অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, তুমি যদি চাও আমি তোমার ওয়েবসাইটের সিকিউরিটিটা কনফার্ম করে দিতে পারি। ঠিক আছে, তুমি ল্যান্ডিং পেজ চাইছো, এই সবগুলো আমি একসাথে দিব, তোমার বাজারে 100 ছিল আমাকে 200 দিও, আমি বাকি সবগুলো ফিচার দিয়ে দিব, অথবা 150 দিও আমি তোমাকে পুরো ফিচারগুলো দিব, ক্লায়েন্ট যদি বলে ফাইন ভালো, আর নাইলে নাই। এভাবে আপসেলিং করার ট্রাই করতে হবে, ঠিক আছে। মোটামুটি অনেকগুলো টপিকে পয়েন্ট আছে, এছাড়াও ক্লায়েন্টকে কিছু কমন কোশ্চেন করার কিছু পয়েন্ট আছে, যেমন ই কমার্সে হাউ মাচ প্রোডাক্ট, পেমেন্ট গেটওয়ে লাগবে কিনা, শিপিং ট্যাক্স লাগবে কিনা, কথা বলবো কি নিয়ে, ক্লায়েন্ট তোমার কথা বলা পছন্দ করে, মনে রাখবা ক্লায়েন্ট তোমার কাছ থেকে শুনতে পছন্দ করে। মেসেজে ক্লায়েন্ট যা হ্যাঁ পারি, পারবো, ঠিক আছে করে দিচ্ছি, এর বাইরে অনেক পয়েন্ট বলতে হবে, জিজ্ঞাসা করতে হবে পেমেন্ট গেটওয়ে কি, শিপিং কি, ট্যাক্স কি, তোমার থিম কি, ল্যান্ডিং পেজের জন্য স্যাম্পল সাইট আছে কিনা, তোমার ফর্ম লাগবে কিনা, ফেসবুক পিক্সেল এগুলো লাগবে কিনা, মেল চিম্পের ক্ষেত্রে এগুলো, অর্থাৎ এক্সট্রা অনেক পয়েন্টে কোশ্চেন করতে হবে। কোশ্চেন থ্রো করা ক্লায়েন্ট পছন্দ করে। একটা ক্লায়েন্টের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ একটা ক্লায়েন্ট তোমাকে মেসেজ দিচ্ছে তুমি তার রিপ্লাই দিচ্ছ, মেসেজ দিচ্ছে রিপ্লাই দিচ্ছ, মেসেজ দিচ্ছে রিপ্লাই দিচ্ছ, যদি ক্লায়েন্ট স্টপ হয়ে যায় অবশ্যই বুঝবা ওই ক্লায়েন্ট অন্য কোনো ফ্রিল্যান্সার বা সেলারের সাথে কথা বলতেছে, ফাইবারে বিশেষ করে। তার মানে ফাইবারে ক্লায়েন্ট এট এ টাইম মানে 4 থেকে 5 জন ফ্রিল্যান্সারের সাথে কথা বলে। যখনই তুমি দেখবা কন্টিনিউয়াসলি তোমার সাথে কমিউনিকেশন করতেছে না, ধরে নিবা ও অন্য কারোর সাথে কথা বলতেছে, তখন ওকে এখান থেকে ফিরে আনার জন্য তুমি ওর কোশ্চেন থ্রো করতে থাকো, কোশ্চেন থ্রো করতে থাকো, সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য হইলেও তোমার সাথে কথা বলবো। ইটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আর ক্লায়েন্টদের আমরা জেনারেলি যেটা করি, একটা কমন কিছু জিনিস দিয়ে ফেলি, হ্যাঁ মানে কমন কিছু কথাবার্তা। সো তোমাদেরকে আমি একটা প্লে লিস্ট দিব যেখানে 70টার মতো ভিডিও আছে, যে ভিডিওগুলোতে হয় আমি লাইভ চ্যাটে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করছি অথবা ভিডিও কলে কমিউনিকেশন করছি। তো তুমি যে জিনিসেরই হও একটা কমপ্লিট আইডিয়া পাবো না একটা ক্লায়েন্টের সাথে কি নিয়ে কথা বলা যায়, বা অ্যাপ্রোচটা কি থাকে, স্যার স্যার বলবো নাকি ওরা বকাবকি করবো। অনেকে এমন ভাব করে যে সে আমার স্যার, ক্লায়েন্টকে হ্যাঁ স্যার প্লিজ গিভ মি দ্য ওয়ার্ক, এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করে।
এই মানে প্রফেশনাল অ্যাপ্রোচটা কি এটা বোঝার জন্য আমি একটা প্লেলিস্ট দিব তোমাদের, এই যে দিয়েন ভাইয়া জি ভাই দেন। ওয়েবসাইটে আছে। এই দেখো এখানে 69টা ভিডিও আছে, 79টা। এটা যারা ফলো করবা তারা বুঝে যাবে একটা ক্লায়েন্টের সাথে কিভাবে বিদেশি একজন আসছে মানে আমাকে ওকে মাথার উপর উঠে নাচতে হবে এরকম না, আবার ওকে আন্ডার এস্টিমেট করে কথা বলবো এটাও না। আমার একটা প্রফেশনাল অ্যাপ্রোচ থাকবে, একটা পার্ট থাকবে, আমি যে কাজ পারি এটা আমার কথাবার্তাতে বোঝা যাবে। সো লেটস সি, আমরা প্লেলিস্টটা একটা ট্যাবে ওপেন করলাম, আমি জাস্ট ধরাই দিচ্ছি এই প্লেলিস্ট যে যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তার জন্য তত বেস্ট। এখানে আমাদের এজেন্সির অনেকগুলো ক্লায়েন্ট, এখানে অনেকগুলো মিটিং আয়মান করছে, কিছু মিটিং আমি করছি, দুলাল করছে, ঠিক আছে। এই যে দেখো এগুলা হচ্ছে তোমার এই যে ভিডিও কল কমিউনিকেশন, হ্যাঁ জি ভাই অনেকগুলা দেখলাম। How to get the Video most of takes- Grammarly free. It's Kayla on behalf of Grammarly to tell you এখানে কথাবার্তা স্টাইল Everything is ready. So I don't have the logo and I don't have I don't have any copy like typed up yet. Okay. Are you able to come up with copy? Okay. এই লোকটার সাথে কথা বলতে আমার জান বেড়ে গেছে, কারণ ওর মুখের মধ্যে অর্ধেক কথা আটকে থাকে। দিস ইজ কল অ্যাসেন্ট। এক একটা দেশের এক একটা অ্যাসেন্ট। সৌদি আরবের একজনের সাথে কথা বলবা দেখবা ওই কেমন জানি কথা বলতেছে, অ্যারাবিক কথা মনে হচ্ছে। ইন্ডিয়ান একজনের সাথে কথা বলতেছে দেখবা টাং টাং করে সাউন্ড হচ্ছে। বাংলাদেশি একজনের তো অ্যাসেন্ট বুঝতেই পারছো তো, আবার ধরো তোমার অ্যাসেন্ট আর সিলেটি একজনের অ্যাসেন্ট কি সেম হবে? চিটাঙের একজনের কথা যদি তুমি শুনো, দুইটা চিটাঙের কথা যদি লাগা দাও তাহলে তুমি ওর কোনো কথা বুঝবে না এই দুজনের। যেখানে আমাদের দেশের বাংলা কথাই আমি বুঝতেছি না, সেখানে অন্য একটা দেশের গ্রামের আমেরিকার আবার ধরো নিউ ইয়র্ক সিটির কথা আবার আমেরিকার টেক্সাসের কথা আলাদা, তার মানে ওদেরও বিভিন্ন আলাদা আলাদা অ্যাসেন্ট আছে। সো মোস্ট অফ দ্য ক্ষেত্রে তোমার ধরে নিবা 20-30টা ক্লায়েন্টের মিটিং না করলে ওই ক্লায়েন্টের অর্ধেক কথাই তুমি বুঝবা না। তাহলে কি করতে হবে, ক্লায়েন্টের প্রত্যেকটা ভিডিও যদি ভিডিও কলে কথা বলো মিটিং রেকর্ড করে রাখবা, পরবর্তীতে একবার দেখবা, দুইবার দেখবা, তিনবার দেখবা, তখন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো এই ক্লায়েন্টের কথাই বোঝা যায় না। Yes, we can come up with the copy also, no problem. And for business card, you also need such things, business card. Yeah, business card, logo design. I don't have any of that yet. I noticed, you didn't have that listed as on your under you, but like I could always find somebody to make me a quick logo or something like that, if you want to focus on the website. Okay, got it. So, okay, we can, for the website, we can start the website with copywriting and logo design, no problem. And if you share some influence website, like if you have any website you have, or if you can show me some competitor website of you, so that Yeah. okay. Yeah, so I can send you some links for other like wall printing websites. I can send you some details about. সো এই ভিডিওগুলো দেখবা এবং এখানে কিছু কিছু জায়গায় তুমি দেখবা চ্যাট কমিউনিকেশন, অর্থাৎ ক্লায়েন্টের সাথে ফাইবারের ক্ষেত্রে বিশেষ করে কথা আমার শোনা যাচ্ছে। জি ভাই কিভাবে শোনা যায়? আমাদের কারেন্ট চলে গেছে, এনিওয়ে এ দেখো নিচের দিকে যেগুলো দেখবে এগুলো চ্যাট কমিউনিকেশন। আইমানের কমিউনিকেশন গুলো দেখো, আইমানের কমিউনিকেশন খুব ভালো। আচ্ছা এখানে দেখো কিছু যে লাইভ কমিউনিকেশন ফাইবার, অর্থাৎ ক্লায়েন্টের সাথে আমি কেমনে অর্ডার নিয়ে দিছি দেখো, মানে লাইভ কিছু ক্লায়েন্টের অর্ডার। FlexJobs is the #1 job site to find remote work from home and flexible schedule. To show me. মানে গুগল করো। আচ্ছা দিয়ে জাস্ট অন করে দিচ্ছি, হ্যাঁ, ফ্রেশ এক্সটেনশন 30 সেকেন্ড। আর ভাইয়া লিংক ঠিক আছে, এই যে এখানে এগুলো দেখবা যে কমিউনিকেশন গুলো কেমনে করছে, কোন কথার পর কোন কথা বলছে। এই প্লেলিস্টটা সবাই যদি শেষ করে ফেলতে পারো কমিউনিকেশন নিয়ে কোনো ঝামেলা নাই, ঠিক আছে। আমি প্লেলিস্টটা দিয়ে রাখছি, দেখে নিও। আমি এখন 70টা ভিডিও তো নিশ্চয়ই কভার করতে পারবো না, দেখে নিবা। আর পাশাপাশি যদি খুব বেশি প্রবলেম হয় আমাদের জুম সাপোর্টে চলে যাবে, আমাদের সাপোর্ট টিম তোমাদের কমিউনিকেশন করবে। সাপোর্টে যদি কিউতে থাকো, জেনারেলি তোমার কিউতে থাকার চান্স বেশি, তুমি আসছো তোমার আগে 5 জন, তুমি একটু বলবা ভাই আমার ক্লায়েন্ট এসে মেসেজ দিতেছে, আমারটা একটু আর্জেন্ট দেখেন, তাইলেই তোমারটা আগে ভাগে দেখে দিবে, ঠিক আছে। তাহলে বাজেট, অ্যাপ্রোচ এবং নেগোসিয়েশনের কিছু পয়েন্ট বললাম, মনে রাখবে ইনিশিয়ালি প্রথম 10-15টা কাজের ক্ষেত্রে তোমার এত বাজেট নিয়ে টেনশন করার কিছু নাই, যদি এইরকম একটা বাজেট পাও খুশি হয়ে যাবা। দেখো ল্যান্ডিং পেজে ধরে নাও $10 মতো, এসিও প্রত্যেক পেজ $10, স্পিড অপটিমাইজেশন 40 থেকে 50, সাইন আপের ক্ষেত্রে ফর্মের ক্ষেত্রে $10 থেকে $20, ফুল ওয়েবসাইটের ক্ষেত্রে $70 থেকে $150,
বুকিং বা রেস্টুরেন্ট রিজার্ভেশনের ক্ষেত্রে 50, এরকম আমি ওয়েবের ক্ষেত্রে কিছু একটা আইডিয়া দিছি আর কি। হ্যাঁ, তো এরকম একটা বাজেট পাইলে খুশি হয়ে কাজ করা শুরু করবো, আস্তে আস্তে দেখবা তোমার বাজেট বাড়তে থাকবে। কেমনে বাড়তে থাকবে এই জিনিসটা মন দিয়ে খেয়াল করো। এটা তোমার কেউ বলা লাগবে না ভাই, তুমি আমার জিজ্ঞাসা করবে না ভাই আমি তো $50 কাজ করতাম ল্যান্ডিং পেজ, এখন কত ডলার করবো, আমার জিজ্ঞেস করা লাগবে না, তুমি নিজেই বুঝবা। কেমনে খেয়াল করো, ধরো আমার এই অ্যাকাউন্টে 2021-এ আমরা 2021-এর লাস্টে আমরা কাজ শুরু করছি, 2022 আর 23-24-এর মাঝামাঝি। তো এই অ্যাকাউন্টে প্রথম দিকে যদি আমরা যাই, আমরা ধরো 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 প্রথম দিকে যেতে আমার অনেক টাইম লাগবে, যাই। জি ভাইয়া, $30 $20 কাজ করছে। হ্যাঁ, দেখবা এই অ্যাকাউন্টে আমি $3 ঘন্টায় কাজ করছি মাত্র, এখন $20। কেমনে হয়েছে এটা? বা এটা নতুন অ্যাকাউন্টে এরকম করতেই হবে, তোমার অল্প অ্যামাউন্টে কাজ করতে হবে। প্রথম প্রথম দেখবা আমি অনেক অল্প অ্যামাউন্টে কাজ, এই দেখো 30, 20, 40, দেখছো 25, 75, 25, 10। আচ্ছা, তো এই দ্বারা এই যে 350, হ্যাঁ, এরকম কাজ চলতেছে চলতেছে চলতেছে। এখন আমার মনে করো, ধরা যাক এই অ্যাকাউন্টে আমার, মন দিয়ে খেয়াল করো সিস্টেমটা কি। এই অ্যাকাউন্টে আমার এখন চলতেছে কয়টা কাজ মনে করো, এখানে আওয়ারলি একটা অ্যাক্টিভ ম্যানেজমেন্ট 5, 5 একে 6, 7, 8, 9, 9টা কাজ চলতেছে। এখন এই 9টা কাজের মধ্যে আমি দেখলাম যে 9টা কাজ চলতেছে খুব ভালো। এখন আমার তো আমার আমি সিঙ্গেল কাজ করি বা টিমে কাজ করি, আমার আসলে আর নতুন কাজ নেওয়া সম্ভব না। এখন ক্লায়েন্ট একজন এসে বললো যে ভাই তুমি আমাকে একটা ল্যান্ডিং পেজ বানাই দিবা, আমি তোমাকে $100 বলবো, $100 দিব। এখন আমি বলবো যে না ভাই আমি এখন ব্যস্ত আছি, না বইলা তুমি কি করবা, বাজেট বাড়াও। ভাই 200-র নিচে হবে না এই একটা ল্যান্ডিং পেজ, তুমি জানো তোমার 1-1.5 ঘন্টায় হয়ে যাবে, তুমি বাজেট বাড়ায় বলা, কারণ তোমার এক্সিস্টিং কাজগুলোতে 5 স্টার পাইতে হবে। এবার $200 ক্লায়েন্ট তোমার অর্ডার দিয়ে দিল, তাহলে তোমার একটা সাহস বাড়লো, আমি কিন্তু এক পেজের ওয়েবসাইট $200 নিতে পারি। $200 তুমি 5 স্টার পাইলা, সাহস কিন্তু তোমার বেড়ে গেছে। এইবার তুমি আবার লোডেড, তুমি আবার নতুন একটা ক্লায়েন্ট আসছে, বাজেট বাড়ায় বলো, 300 বলো, কারণ তোমার তো এক্সিস্টিং ওয়েবসাইটগুলোতে 5 স্টার পাইতে হবে, সেগুলো শেষ করতে হবে টাইমলি, তাই না? খুব কম দামি কাজ। এখন ক্লায়েন্ট $300 দেখলো তোমাকে অর্ডার দিতেছে, তার মানে কি তোমার সাহস আরো বেড়ে গেছে, তুমি এখন একটা ল্যান্ডিং পেজ বা একটা ওয়েবসাইট $300 নিতে পারো। এইভাবে তুমি দেখবা আমাদের আওয়ারলি রেটটা গ্র্যাজুয়ালি দেখো মানে বাড়া শুরু করছে। অর্থাৎ আস্তে আস্তে দেখবা যে $3 থেকে, মানে ঘন্টায় $3 মাত্র ছিল, বা $3.5 কাজ করছি, এরপর আস্তে আস্তে আমরা আওয়ারলি যে সমস্ত কাজগুলো এগুলো আমরা দেখা গেছে যে $15 বা $20, এখন আমরা $20 কাজ করতেছি আওয়ারলি। এখন দেখো ম্যাক্সিমাম প্রজেক্টে দেখো যে $600 এরকম, 100, 300 এরকম আস্তে আস্তে দেখবা তুমি নিজেই বুঝতে পারবা তোমার রেট বাড়তেছে। এবং তুমি যখন একটা স্ট্যান্ডার্ডে চলে যাবা যে $300 তুমি নিতে পারতেছো, তুমি কিন্তু নিচে নামবা না স্বাভাবিকভাবেই, কারণ তোমার কাজ সবসময় লোডেড থাকবে। তখন তোমার অটোমেটিক্যালি একটা স্ট্যান্ডার্ড ফিক্স হয়ে যাবে, সেই অনুযায়ী তোমার অটো বাজেট বাড়বে, নিয়ে টেনশনে কিছু নাই। আর ফাইবারে আমার গিগের রেট যাই থাক, ক্লায়েন্ট আমার সাথে কাস্টম কথাবার্তা বলবে, কাস্টম কথাবার্তার মাধ্যমে আমি কথাবার্তা বলে কাজ নিব, সুতরাং আমি যে কোনো অ্যামাউন্টের অর্ডারই নিতে পারবো। মোটামুটি সবাই ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার। অল্প কয়েকটা স্লাইড আছে, লেটস কভার এটা। কাজ ডেলিভারি কথাবার্তা আমরা বলছি। দেখো ইউটিউব চ্যানেল, অর্থাৎ তোমরা যদি পারো তোমাদের নিজেদের চ্যানেলে কিছু এডুকেশনাল ভিডিও বানাও। একটা ক্লায়েন্টের কাজ করতেছো, ভিডিও বানানো শুরু করো। আমি যতটুকু পারো ইংলিশেই বানাও, ইংলিশে বানাইলেই ভালো, কারণ তোমার ক্লায়েন্ট সব ইংলিশে। হ্যাঁ, সো আই এম ট্রাইং টু ক্রিয়েট আ ওয়েবসাইট অন ওয়ার্ডপ্রেস, যতটুকু পারো ইংলিশে, ভাঙা ভাঙা ইংলিশই বলো। এবার ক্লায়েন্টের প্রজেক্ট শুরু করো, 1.5 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ লাগে তুমি খালি ভিডিও অন করে ক্লায়েন্টের কাজ করতে থাকো, আর মাঝখানে মাঝখানে বলো কি বলবা, এই যে আমি দেখেন এই ভিডিওটা, সো আই এম ক্রিয়েটিং দিস ভিডিও, সো নাও আই হ্যাভ টু ক্রিয়েট দ্য ফাইন্ড আউট দ্য illustration, so I'm going to unro website, then going there, বা যতটুকু ভাঙাই যতটুকু পারো ততটুকু দিয়ে তুমি বলো, তোমার কাজ দেখবে, তোমার মুখের কথা কেউ শুনবে না, ঠিক আছে? So I'm now searching for illustration on education, I'm searching with education, I'm getting here some illustration, so then I have to use this illustration, I'm downloading this and uploading this, হয়ে গেল একটা সেকশন, ঠিক আছে? এই ভিডিওগুলো অনেক হেল্প করবে। দেখো অনেক ক্লায়েন্ট আমি পাইছি ইউটিউব থেকে, দেখো তোমরা এই স্লাইডের মধ্যে দেখো, এই যে একটা ক্লায়েন্ট জোসেফ নামে একটা ক্লায়েন্ট, ও আমার বলতেছে হাই মিনহাজুল, আই গট ইউর ইনফো ফ্রম ইউটিউব অ্যান্ড ওয়েবসাইট। আচ্ছা, তো এই জোসেফি কিন্তু দেখো ফাইবারে, পরে আমি ফাইবারে নিয়ে গেছি, $105 একটা অর্ডার দিছে যে জোসেফি। সো এই সোশ্যাল মিডিয়া, ইউটিউব সব জায়গায় ভিডিওগুলো দাও।
প্রিভিয়াস বায়ারদেরকে নক করবা, যে সমস্ত ক্লায়েন্টদের কাজ শেষ এবং গ্রিন অবস্থায় দেখা যাচ্ছে, বুঝবা যে এরা অনলাইনে আছে। এদেরকে নক দিয়ে মনে করে দাও, ভাই আমার কথা মনে আছে ওই ওয়েবসাইটে যে আমি বানাইছিলাম, তোমার যদি এখন এক্সট্রা কোনো কাজকর্ম থাকে আমার কিন্তু জানাইতে পারো। সো এভাবে কিন্তু অনেক রিটার্নিং বায়ার পাওয়া যায়। ফাইবার রিটার্নিং বায়ার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ফোরাম নিয়ে কথাবার্তা বলছি। বিহ্যান্স থেকে অনেক ক্লায়েন্ট পাবা, ডু ইউ নো? বিহ্যান্স এমন একটা, তোমাদেরকে আমি অলরেডি দেখাইছিলাম, রাইট? বিহ্যান্সে আমার নিজেরও অনেক ক্লায়েন্ট আছে, দেখাইছিলাম না? ভাই দেখাচ্ছেন পোর্টফোলিওর সময়। সো বিহ্যান্স থেকে অনেক ক্লায়েন্ট পাবা। আর তোমরা যদি সম্ভব হয় বিহ্যান্সে অ্যাপ্রিসিয়েশন শেয়ার করো। শেয়ার মানে কি? তোমরা গ্রুপের মধ্যে লিংক দাও, বা এই গ্রুপের মধ্যে তো সবাই আছে, ইনবক্স করো যে ভাই আপনি আমার 20টা প্রজেক্ট অ্যাপ্রিসিয়েট করেন। অ্যাপ্রিসিয়েট মানে কি? লাইক দেওয়া। যেমন একটা প্রোফাইলে গেলাম, যে কোনো একটা প্রোফাইলে গিয়ে আমি বললাম যে ভাই আমাকে, ধরো এই লোকটার প্রোফাইলে গেলাম, হ্যাঁ, ধরো এ তোমাদের কোনো একজন ব্যাচমেট, এর প্রোফাইলে এর 5টা প্রজেক্টকে তুমি অ্যাপ্রিসিয়েট মানে লাইক, এই যে অ্যাপ্রিসিয়েট মানে এই যে লাইক দিয়ে আসো, অ্যাপ্রিসিয়েট করে আসো, এবং সেও তোমার 20টা প্রজেক্টে অ্যাপ্রিসিয়েট করবে। এভাবে অ্যাপ্রিসিয়েশন এক্সচেঞ্জের মাধ্যমেও বিহ্যান্সের প্রজেক্টগুলো র্যাঙ্ক করা সম্ভব। এই যে লিঙ্কডইন থেকে আমার একটা ক্লায়েন্ট আসছে, এটা হচ্ছে ব্র্যাকের একটা ইয়া ছিল ওদের ওখানে ক্লাস নেওয়ার জন্য। তো যাই হোক, আমি তখন ব্যস্ত ছিলাম, আমি বলছি যে আসলে আমি আমার নিজের প্ল্যাটফর্ম নিয়ে বিজি, যদি সম্ভব হয় ফিউচারে আমি সময় দিব। সেই দেখো লিঙ্কডইন থেকেও কিন্তু আসতেছে। সো আমাদের সামারি মন দিয়ে খেয়াল করো, আমরা চেষ্টা করব ডেইলি ফলোয়ার ইনক্রিজ করার, টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ডেইলি গিগগুলার মার্কেটিং করার, ডেইলি বিড, সোশ্যাল বিড মানে মনে আছে যে ফাইবারে তো বিড এখন নাই, লিঙ্কডইন বিড, ফেসবুক বিড, যে আমরা বিডিং যে কিওয়ার্ডগুলো আছে, হায়ারিং অর ওয়েব ডিজাইনার, এরকম বিভিন্ন জবগুলোতে আমরা বিড করার ট্রাই করব, ঠিক আছে? ফাইবার ফোরামে অ্যাক্টিভ থাকবা, গিগ ফেভারিট চেষ্টা করবা করার, বিহ্যান্সের পোর্টফোলিও অ্যাপ্রিসিয়েশন শেয়ার করবা, ঠিক আছে? সো দ্যাটস অল। এই হলো আমাদের শীটটা তোমাদেরকে দিছিলাম। জি ভাই দিছেন। আচ্ছা, ওকে। ডিসেম্বর। তো আমাদের এই শীটের মানে এই প্রেজেন্টেশন শেষ, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা যাব হচ্ছে আমাদের এখানে কিছু কাজ বাকি আছে, ফাইবার প্রো স্টুডিও, গিগ ফেভারিট, ইমেল মার্কেটিং, এরকম কিছু কাজকর্ম দেখবো আমরা, হয়তো আর ম্যাক্সিমাম 2টা বা 3টা ক্লাস পাবো। আর এর মধ্যে আমি একটু